হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস, যেখানে আমরা জিকে ক্লাস কমপ্লিট করছি। আজকে তার মক টেস্ট 24। এর আগে 23টা মক টেস্ট হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন থাকবে। 23টা মক টেস্ট দেখে নেবে। আশা করি জিকের তোমাদের যে 40 নম্বর থাকছে, সেই 40 নম্বরটা এখান থেকে কমন পেয়ে যাবে। আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি, সেই প্রশ্নগুলোতে ইতিহাস, ভূগোল, সাহিত্য চর্চা, পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের পার্টগুলো থাকছে এবং কম্পিউটারের পার্টও থাকছে। তো প্রত্যেকটা বিষয় থেকে এখানে মিক্সড জিকে দেওয়া হয়, যেগুলো এসএসসি জিডিতে যেসব প্রশ্নগুলো আসবে সেগুলো নিরিখে। তো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ রয়েছে বালুঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতে। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক। জিকের জন্য আলাদা শিক্ষক পেয়ে যাবে, হিন্দি ইংলিশের জন্য আলাদা শিক্ষক পেয়ে যাবে, পাশাপাশি তোমরা পেয়ে যাবে ম্যাথ রিজনিংয়ের জন্য আলাদা শিক্ষক। এছাড়াও আমাদের আবাসিক এবং অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। প্রথম প্রশ্নটা দেখে নিই আজকে। বলছে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? অপশন বলছে শিবানন্দ শাস্ত্রী, পরশম বলছে রাজা রামমোহন রায়, পরশম বলছে কেশবচন্দ্র সেন, পরশম বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে, 1839 খ্রিস্টাব্দে 6 অক্টোবর কিছু হিন্দু সংস্কারক, সমাজ সংস্কারককে নিয়ে তত্ত্ববোধিনী সভা স্থাপন করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। পরের প্রশ্ন দেখো, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 1942 সালে প্রথম যখন ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? উইলিংটন, লিথিঙ্গো, লর্ড মিন্টো নাকি ওয়েভেল? সূচনার সময় ভাইসরয় ছিলেন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিথিঙ্গো। লর্ড লিথিঙ্গো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিথিঙ্গো। তিনি 1934 থেকে 1944 সাল পর্যন্ত ভাইসরয় ছিলেন। ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির নেতৃত্বে ভারতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন, যা সর্বভারতীয় আন্দোলন ছিল। এই আন্দোলনেই তিনি ডু অর ডাইয়ের ডাক দিয়েছিলেন। পরের প্রশ্ন তো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু নাকি তিলক? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন রাসবিহারী বসু। এটা 1920 থেকে 1940 সাল পর্যন্ত এই সংগঠনটি ছিল, আর এর লক্ষ্য ছিল ভারতীয়দেরকে একত্রিত করা এবং ভারতীয়দের একত্রিত করে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। এটা ছিল এই সংগঠনের উদ্দেশ্য। পরের প্রশ্ন চলে যাব, কার জন্মদিন ভারতে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি? কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি? অপশন বলছে রাধাকৃষ্ণন, পরের অপশন বলছে লালা রাজপথ রায়, পরের অপশন বলছে রাজেন্দ্র প্রসাদ, পরের অপশন বলছে অরবিন্দ ঘোষ। যার জন্মদিন আমরা ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করেন, তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের সময়। রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, আর 5ই সেপ্টেম্বরকে ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। মনে রাখবে, 5ই অক্টোবরটা কিন্তু আন্তর্জাতিক শিক্ষক দিবস, 5ই অক্টোবর, আর 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালন করা হয়, যেটা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামে জন্মদিনে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্নটা বলছে, হাতের তালুতে চক্র চিহ্নটি দ্বারা জৈন ধর্মে কি বোঝানো হয়? বা হাতের তালুতে যে চক্র চিহ্ন রয়েছে তা দ্বারা জৈন ধর্মে কি বোঝানো হয়? অপশন বলছে ধর্ম, পরের অপশন বলছে অহিংসা, পরের অপশন বলছে নির্বাণ, পরের অপশন বলছে প্রকৃতি।
জৈন ধর্মের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অহিংসা, সেটা হাতের তালুতে যে চক্রচিহ্ন রয়েছে সেটা দিয়ে বোঝানো হয়। এই চক্রটি ধর্মচক্র, যা মানুষকে হিংসা ত্যাগ করে অহিংসার দিকে উদ্বুদ্ধ করে। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ছিলেন। 24 জন তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর আদিনাথ এবং শেষ তীর্থঙ্কর অর্থাৎ 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন, আর 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। ছ নম্বর প্রশ্ন, মগধ মহাজনপদের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন? অপশন বলছে বিম্বিসার, পরের সময় বলছে অজাতশত্রু। নামগুলো বলছে বিম্বিসার, অজাতশত্রু, ভাস্কর। এখানে অপশন বলছে কেবল 3 ঠিক, কেবল 2 ও 3 ঠিক, কেবল বলছে 1 ও 2 ঠিক, কেবল 2 ঠিক। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 1 ও 2 ঠিক, অর্থাৎ বিম্বিসার ও অজাতশত্রু ছিলেন মগধ মহাজনপদের অতি শক্তিশালী দুই শাসক। বিম্বিসার ও তার পুত্র অজাতশত্রু সবচেয়ে শক্তিশালী শাসক। বিম্বিসার অতি পরিকল্পিতভাবে মৌর্য সাম্রাজ্যের বিস্তার করেছিলেন। অজাতশত্রু তার পিতার পথ অনুসরণ করেছিলেন। মনে রাখবে, তার রাজত্বকালেই মগধ উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল অজাতশত্রুর সময়। তো বিম্বিসার পিতা, অজাতশত্রু তার পুত্র। পরের প্রশ্ন দেখি, ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদন বেশি কোথায় হয়? হেক্টর প্রতি আখ উৎপাদন উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, পূর্ব ভারতে। ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদন সবচেয়ে বেশি হয় দক্ষিণ ভারতে। মনে রাখবে যে আখ উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ প্রধান। ইক্ষু উৎপাদন বা আখ উৎপাদনে উত্তরপ্রদেশ প্রধান, কিন্তু হেক্টর প্রতি আখ উৎপাদনে দক্ষিণ ভারত প্রথম স্থান অধিকার করে। পরের প্রশ্ন, তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? তুলা উৎপাদনে অপশন বলছে অন্ধ্রপ্রদেশ, পরের অপশন বলছে মধ্যপ্রদেশ, পরের অপশন বলছে রাজস্থান, পরের অপশন বলছে গুজরাট। তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে গুজরাট। গুজরাট তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। গুজরাটের বরোদা, সুরাট, ব্লোচ, বারুচ এই কয়েকটা জায়গায় সমগ্র ভারতের 34% তুলা উৎপাদন হয়ে থাকে। সেকেন্ড পজিশনে রয়েছে মহারাষ্ট্র, যেখানে 19%। অন্ধ্রপ্রদেশেও বেশ তারপরের স্থানে রয়েছে, এবং রাজস্থান তারপরের স্থানে। অর্থাৎ এখানে যদি আমরা ক্রমানুযায়ী সাজাই, তাহলে সবার প্রথমে হবে গুজরাট, তারপর হবে মহারাষ্ট্র, তারপর হবে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র নেই, এখানে হবে গুজরাট, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ। গুজরাটে সবচেয়ে বেশি। পরের প্রশ্ন বলছে, ভারতের সবুজ বিপ্লব হয় কোন দশকে? 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে, নাকি 90-এর দশকে? ভারতের সবুজ বিপ্লব হয়েছিল 60-এর দশকে। সবুজ বিপ্লব হয় 60-এর দশকে। স্বাধীনতার পরে 1966 সালে, মনে রাখবে সালটা 1966, 1966 সালে প্রথম আধুনিক বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতি নিয়ে আসেন ডক্টর বোরলেক। তার নেতৃত্বে পাঞ্জাব, হরিয়ানা অঞ্চলে প্রচুর গম চাষ করা হয়, এবং গম চাষের উপরেই পাঞ্জাব, হরিয়ানায় সবুজ বিপ্লব দেখা যায়। সবুজ বিপ্লবের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো হলো ভারতীয় কৃষিতে জলসেচের জন্য নদী পরিকল্পনার মাত্রা বৃদ্ধি করা, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা। উচ্চ ফলনশীল বীজ এখানে গমের জন্য যেগুলো ব্যবহার করা ছিল সেগুলো জয়া, পদ্মা, সোনারা, এগুলো। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ, যেমন ট্রাক্টর, হারভেস্ট, এগুলো। ভূমি সংস্কার ও জমির একত্রীকরণ নীতি গ্রহণ করা হয়েছিল। কৃষিতে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কৃষকদের জন্য। গ্রামীণ জলসেচের প্রয়োজনের তাগিদে কিছু বিদ্যুৎ সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল IRDP দ্বারা। বহু ফসলি কৃষি ব্যবস্থা, গ্রামীণ পরিবহনে উন্নতি, কৃষি গবেষণাগার, কীটনাশকের অতিমাত্রায় ব্যবহার ইত্যাদির ফলে একটা সবুজ বিপ্লবের সূচনা ঘটেছিল 1966-এ, যেটা হচ্ছে ডক্টর বোরলেকের দ্বারা পাঞ্জাব ও হরিয়ানায়। মনে রাখবে এগুলো। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদী কোনটি?
অন্তর্বাহিনী নদী? লুনি, মহানদী, কৃষ্ণা, কাবেরী। সঠিক উত্তর হবে লুনি। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। লুনি নদীটি দৈর্ঘ্য খুবই সামান্য, 450 কিমি দৈর্ঘ্য লুনি নদীটি। এটি একটি অন্তর্বাহিনী নদী। এটা তৈরি হয়েছে আরাবল্লী পর্বতের আনাসাগর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে, আর থর মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে গুজরাটের দক্ষিণ পশ্চিম অবস্থিত কচ্ছ রণে পতিত হয়েছে। তার মানে এটা হলো আনাসাগর হ্রদে উৎপত্তি, আরাবল্লী পর্বতের আনাসাগর হ্রদে উৎপত্তি, রাজস্থানের একটি নদী এটা, আর গিয়ে পতিত হয়েছে গুজরাটের কচ্ছের রণে পতিত হয়েছে। এটা একটা অন্তর্বাহিনী নদী। পরের প্রশ্ন বলছে ব্যবহার অনুযায়ী ফসল কয় প্রকার? ব্যবহার অনুযায়ী ফসল কয় প্রকার? অপশন বলছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। দেখো, ব্যবহার অনুযায়ী ফসল কিন্তু 2 প্রকার। একটা হলো খাদ্য ফসল, একটা হলো বাণিজ্যিক ফসল। বাণিজ্যিক ফসল যেমন পাট, চা, কার্পাস বাণিজ্যিক ফসল। আবার খাদ্য ফসল রয়েছে, দেখো বাণিজ্যিক ফসলগুলোর মধ্যে তন্তু ফসল রয়েছে, আর খাদ্য ফসল ধান, গম, ভুট্টা, যব এগুলো হচ্ছে খাদ্য ফসল, এগুলো খাদ্যের জন্য। তো ব্যবহার অনুযায়ী ফসল কয় প্রকার? 2 প্রকার। পরের প্রশ্ন বলছে ভারতের কোথায় জাফরান চাষ হয়? কোথায় জাফরান চাষ হয়? প্রশ্ন বলছে জম্মু কাশ্মীর, পরের প্রশ্ন হচ্ছে আসাম, পরের প্রশ্ন হচ্ছে মণিপুর, পরের প্রশ্ন হচ্ছে নাগাল্যান্ড। জাফরান চাষ হয় যেটা, সেটা হলো জম্মু কাশ্মীরে। জাফরান চাষ হয় জম্মু কাশ্মীরে। মনে রাখবে, শ্রীনগর থেকে প্রায় 14 কিমি দূরে পামপুর নামে একটা জায়গা রয়েছে, সেই পামপুরে জাফরান চাষ হয়। মনে রাখবে, এটা জাফরান চাষ হয়। জাফরান বিভিন্ন কাজে লাগে, যেমন ওষুধ তৈরিতে কাজে লাগে, মদ তৈরিতে ব্যবহার করা হয়, বিভিন্ন জিনিসের রং করতে ব্যবহার হয়, এবং খাদ্য প্রস্তুত করতেও জাফরান ব্যবহার করা হয়। জাফরান এক প্রকারের ফুল। পরেরটা দেখো, বাংলা সাহিত্যে প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম কি? প্রাচীন যুগে রচিত গ্রন্থ এর মধ্যে কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাগীতি, বৈষ্ণব পদাবলী, কোনটি হবে? এটার উত্তর হবে চর্যাগীতি। চর্যাগীতি বৌদ্ধ সহচর্যীরা তৈরি করেছিলেন, লিখেছিলেন। এখানে চর্চা থেকে চর্যা শব্দটা এসেছে। যে মূল পুঁথিটি ছিল সেটাকে বলা হয় চর্যাচর্য বিনিশ্চয়। এটা বৌদ্ধ ধর্মাবলম্বী সাধকদের সাধন গীতি সংকলন। যারা রচনা করতেন তাদেরকে পা বলা হতো, যেমন লুইপা, কানহপা। আর যেগুলো পদ রচনা হয়েছিল সেগুলোকে পদ বলা হয়, যেগুলো কবিতা রচনা হয়েছিল সেগুলো পদ বলা হয়। টোটাল পদ 52টা থাকলেও 46.5টা পদ পাওয়া যায়, আর 24 জন পদকর্তা ছিলেন চর্যাপদের। কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? স্পিরিট অফ ইসলাম কে লিখেছিলেন? আব্দুল ওহাব, সৈয়দ আহমেদ, মহসিন উল মুল্ক, নাকি সৈয়দ আমির আলী? স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন সৈয়দ আমির আলী। এটা একটা হযরত মুহাম্মদের জীবনী এবং ইসলাম ধর্মের সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত একটা বই, যেটা রচনা করেছিলেন সৈয়দ আমির আলী। তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, সৈয়দ আমির আলী। নেক্সট, মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি? প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি মধ্যযুগে রচিত? মধ্যযুগে, মনে রাখবে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী। সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতা হলেন বড়ুচণ্ডী দাস। এটা কৃষ্ণ প্রেমলীলা সংক্রান্ত বই। 3টি প্রধান চরিত্র এখানে রয়েছে, সেটা হলো রাধা, কৃষ্ণ ও হচ্ছে বড়াই। এটা হলো বড়ুচণ্ডী দাসের রচনা। 16 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে রচনা করে? রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরোজি, বিনায়ক দামোদর সাভারকার, নাকি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়? সঠিক উত্তর হবে অপশন সি, বিনায়ক দামোদর সাভারকার রচনা করেছিলেন। এটা 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহ সংক্রান্ত বই এটি, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই বইতে তিনি
মহাবিদ্রোহকে 1857 সালে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহ হিসাবে ঘোষণা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালে প্রকাশিত শেষ কবিতার বই কোনটি? জীবিতকালে প্রকাশিত শেষ কবিতার বই কোনটি ছিল রবীন্দ্রনাথ? অপশন বলছে শেষ সপ্তক, পরশ্ন বলছে পত্রপুট, পরশ্ন বলছে পুনশ্চ, পরশ্ন বলছে জন্মদিনে। সঠিক উত্তর যেটা হবে সেটা হলো জন্মদিনে। এটা জীবিতকালে প্রকাশিত শেষ বই। 1348 বঙ্গাব্দে পয়লা বৈশাখ এটা প্রকাশিত হয়েছিল। আর যদি বলা হয় রবীন্দ্রনাথের নিজ হাতে এটি লিখেছিলেন, যেটা হচ্ছে 1348 বঙ্গাব্দ মানে হচ্ছে 1941 সাল। 1941 মনে রাখো, এটা 1941। শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন? শ্রীকৃষ্ণ বিজয় কৃষ্ণদাস কবিরাজ, জ্ঞানদাস, গোবিন্দ দাস নাকি মালাধর বসু? শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছিলেন হচ্ছে মালাধর বসু। মালাধর বসু রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয় যে গ্রন্থটি সেটা হচ্ছে ভগবত পুরাণের 10ম ও 11 অধ্যায়ের অনুবাদ। এটা একটা অনুবাদ সাহিত্য। বাংলা বর্ণনামূলক কবিতার এটাই হলো প্রথম নিদর্শন। তিনি ভাগবত পুরাণ ও রামায়ণ দুটি সংস্কৃত গ্রন্থের বাংলায় অনুবাদ করেছিলেন। আর এটা মনে রাখবে ভাগবত পুরাণের 10ম ও 11 অধ্যায়ের অনুবাদ হলো শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয়, মালাধর বসু। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার উল্লেখ রয়েছে? মৌলিক অধিকার কয়টি? 4টি, 5টি, 6টি, 7টি? মৌলিক অধিকার বর্তমানে রয়েছে 6টি। 31 নম্বর আর্টিকেলে থাকা সম্পত্তির অধিকারটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটি এখন 300 নম্বর 300 এ ধারাতে রয়েছে। বর্তমানে 300 এ ধারাতে রয়েছে আর্টিকেলটি। এটা একটা বর্তমানে আইনি অধিকার, যেটা আগে ছিল মৌলিক অধিকার। এটা কবে বাদ দেওয়া হয়? 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর দ্বারা বাদ দিয়ে দেওয়া হয়। তো যার ফলে বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। আজকে শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কত বছর বয়স পর্যন্ত বহাল থাকেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা 60 বছর, 62 বছর, 58 বছর, 65 বছর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা বহাল থাকেন 65 বছর বয়স পর্যন্ত। হাইকোর্টের মনে রাখবে 62 বছর বয়স পর্যন্ত বহাল থাকেন স্বপদে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। যোগ্যতা বলে তারা নিয়োগপ্রাপ্ত হন। তাদের হাইকোর্টে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকে। আর সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং অনধিক 32 জন সাধারণ বিচারপতি, অর্থাৎ বর্তমানে 33 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। ভারতের সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ আপিল আদালত। এই ছিল আজকের প্রশ্নগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কতগুলো স্কোর করতে পারলে সেটাও জানাবে। পাশাপাশি তোমরা যারা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যুক্ত হতে চাও তাদের জন্য আমার ফোন নাম্বার রইল 8759907656। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।